গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। তোমাদের সবাইকে রাইট স্মার্ট একাডেমিতে স্বাগত জানাই। আমি তোমাদের জীবন বিজ্ঞান শিক্ষক ইমরান সর্দার। আমরা স্টুডেন্টস অলরেডি ক্লাস 8-এর মানে অষ্টম শ্রেণীর অষ্টম যে অধ্যায়টা, যেটা কিনা মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন, এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করেছি। স্টুডেন্টস, আমরা কিন্তু প্রায় 13টা ক্লাস জুড়ে এই অধ্যায়টা আমাদের কমপ্লিট হয়েছে বা পড়িয়েছি তোমাদেরকে। সেই 13টা ক্লাসে যদি বা বলতে পারো এই পুরো অধ্যায় থেকে তোমাদের যদি কোথাও কোনো অসুবিধে থেকে থাকে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আজকের ক্লাস শুরুর আগে। কারণ আমরা আজকে এই অধ্যায় থেকে যে বিভিন্ন প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসে সেই সব প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি যে প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা ক্লাসে করব, এই অধ্যায় থেকে এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। আমি যে কোশ্চেন আনসারগুলো করিয়ে দিচ্ছি এর মধ্যেই কিন্তু সমস্ত আনসার তোমরা কমন পেয়ে যাবে। পরীক্ষাতে এর বাইরে কিন্তু আর কোশ্চেন আসবে না। সুতরাং তোমরা এই কোশ্চেনগুলো যদি ভালো মতো করে রেডি করতে পারো বা ভালো মতো পড়াশুনো করে এই কোশ্চেনগুলো করে নিলেই কিন্তু তোমরা কোশ্চেন 100% কমন পেয়ে যাবে। আচ্ছা, আজকে ক্লাসটা শুরু করার আগে সবাই বলো কেমন আছো তোমরা। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তাহলে স্টুডেন্টস, আগে আমাকে বলো, আমরা যে এই মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন, যেটা হলো অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়, সেটা থেকে তোমাদের পুরো চ্যাপ্টারটা থেকে যদি কোথাও তোমাদের বোঝার অসুবিধে থাকে বা কোথাও যদি তোমাদের আরো বুঝতে লাগে বা আমি যদি কোথাও মিস করে থাকি, আমিও একজন হিউম্যান, আমি একজন মানুষ, আমারও ভুল হতে পারে বা আমি কোথাও কোনো টপিক মিস করে যেতে পারি। সেটা যদি হয়ে থাকে তাহলে আমাকে তোমরা নিশ্চয়ই জানাও। আমি পুরো এই চ্যাপ্টারটা দিয়ে কোশ্চেন আনসার পর্বটা শুরু করার আগে পুরো ক্লিয়ার হতে চাই যে এই অধ্যায় থেকে তোমাদের আর কোনো রকম বুঝতে কোথাও অসুবিধা নেই বা সবটা তোমরা পড়েছো বা আমি তোমাদেরকে সবটা কভার করিয়েছি। সেটা তোমরা আমাকে মেক শিওর করো বা আমাকে জানাও যে তোমাদের আর কোথাও কোনো সমস্যা আছে কিনা। তারপর আমরা চলে যাব এই অধ্যায়ের প্রশ্ন উত্তর পর্বে। চল তাহলে, ভেরি গুড। সবাই তাহলে আশা করছি পুরো এই অধ্যায়টা সম্পর্কে যতগুলো ক্লাস নিয়ে আমি তোমাদেরকে বুঝিয়েছি তোমরা খুব ভালো করে বুঝেছো। এখন আমরা তাহলে চলে যাচ্ছি এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে। 1 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো প্রত্যেকটা জেনে নেওয়া। দেখো, আমি আজকের ক্লাসে টোটাল 50টা কোয়েশ্চেন রেখেছি এবং তার আনসার বলে দেব। এর বাইরে কিন্তু খুব একটা কোয়েশ্চেন আসবে না, ধরে নাও 100% আসবে না। এই কোয়েশ্চেনের আনসারগুলো করে নিলে তোমরা কিন্তু পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন্স গুলো প্রত্যেকটা আশা করি কমন পাবে। দেখো, আজকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো করাবো সেটা শুরু করি। প্রথম কোয়েশ্চেন কি না, কৃষি বিজ্ঞান কি? কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার কি? খাদ্য উৎপাদন পদ্ধতি নিয়ে বিজ্ঞানের যে শাখা গড়ে উঠেছে তাকে কিন্তু আমরা কি বলছি? কৃষি বিজ্ঞান। তাহলে বুঝতে পারলে কৃষি বিজ্ঞান কাকে বলছি? না, খাদ্য উৎপাদন পদ্ধতি নিয়ে বিজ্ঞানের যে শাখা গড়ে উঠেছে, বিজ্ঞানের বিভিন্ন শাখা থাকে, তার মধ্যে একটা শাখা কি না, কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার। এগ্রিকালচারের মতো আরো কি কি আছে না, হর্টিকালচার আছে, আরো বিভিন্ন শাখা রয়েছে বিজ্ঞানের। তার মধ্যে একটা শাখা হলো কি, কৃষি বিজ্ঞান। এবং সেই কৃষি বিজ্ঞানে কি হয় না, খাদ্য উৎপাদন পদ্ধতি নিয়ে বিজ্ঞানের এই শাখা গড়ে উঠেছে। আমরা কোনো কিছু চাষবাস করলে
তার থেকে ফসল ফললে তারপরে তো আমরা সেই খাদ্যগুলো গ্রহণ করতে পারি। আমরা যদি ধরো আমাদের প্রধান খাদ্য কি? আমাদের প্রধান খাদ্য হলো ভাত বা চাল, বা কোথাও কোথাও কি খায় না রুটি খায়। সেগুলোও তো চাল দিয়ে তৈরি, চালের আটা দিয়ে কিন্তু তৈরি হয়, কোথাও কোথাও আবার গমের আটা দিয়েও তৈরি। তো আমাদের প্রধান খাদ্য কি? চাল, গম, ভুট্টা, এই প্রভৃতি জিনিসগুলো। এবার এই যে চাল, গম, ভুট্টা, এই জিনিসগুলো আমরা কিভাবে পাই? আমরা যদি চালের চাষ করা ছেড়ে দিই, আমরা যদি গম চাষ না করি, তাহলে কি আমরা সেই খাবারগুলো পাবো? পাবো না নিশ্চয়ই। তাহলে সেই খাদ্যগুলো পেতে গেলে বা সেই খাদ্যগুলো তৈরি করতে গেলে যে জিনিসটা করতে হয় সেটা কি? না চাষাবাস। সেটা কিসের মধ্যে পড়ছে? না এই কৃষি বিজ্ঞানের মধ্যে পড়ছে। তাহলে চাষাবাসের মূল লক্ষ্য কি? খাদ্য উৎপাদন করা। এই খাদ্য উৎপাদন পদ্ধতি নিয়ে তাহলে বিজ্ঞানের যে শাখা গড়ে উঠেছে তাকেই আমরা কিন্তু কৃষি বিজ্ঞান বলছি। তাহলে বুঝতে পেরেছো আশা করি। দেখো, শস্য কি? যে সকল উদ্ভিদ চাষ করে আমরা খাদ্য পাই তাকে শস্য বলি। তাহলে কি বলছে দেখো, যে সকল উদ্ভিদ চাষ করে আমরা খাদ্য পাই তাকে শস্য বলে। যেমন চাল, ডাল, গম, জোয়ার, বাজরা, ভুট্টা ইত্যাদি উদ্ভিদের চাষ করে আমরা সেখান দিয়ে কি পাই? খাদ্য পাই না? ধান গাছ চাষ করে আমরা কি পাই? চাল পাই। তো সেটাকে আমরা কি বলবো? শস্য। যে সকল উদ্ভিদ চাষ করে আমরা খাদ্য পাই তাকে শস্য বলি। খাদ্য প্রদানের দুটি উদ্ভিদের নাম লেখো। যেমন কি, এটা খুবই সহজ। ধান, আলু। ধান গাছ দিয়ে আমরা চাল পাই, সেটা একটা খাদ্য। আলু গাছ চাষ করলে আমরা আলু পাই, সেটাও একটা কি? আমাদের খাদ্য। তাই খাদ্য দেয় বা প্রদান করে এমন দুটি উদ্ভিদের নাম কি? না ধান, আলু। দুটি খাদ্য সংযোজক পদার্থের নাম কি? দুটি খাদ্য সংযোজক পদার্থের নাম কি তাহলে? গোলমরিচ এবং কফি। ভালো করে কিন্তু মুখস্থ করবে জিনিসগুলো। তাহলে দুটি খাদ্য সংযোজক পদার্থের নাম আমরা কি কি জানলাম? না গোলমরিচ এবং কফি। এরপর দেখো, দুটি ভেষজ উদ্ভিদের নাম লেখো। দুটি ভেষজ উদ্ভিদের নাম কি? দেখো, সিনকোনা এবং তুলসী। ভেষজ উদ্ভিদ কাদের বলা হয়? যেসব উদ্ভিদ থেকে আমরা কিছু বেনিফিট পাই বা উপকার পাই। সেটা কি উপকার? মেডিকেল বেনিফিট, বা ঔষধি ওষুধ বলা হয়। ঔষধি উৎস যে গাছে থাকে তাদেরকে ভেষজ উদ্ভিদ বলা হয়। সেগুলো কি কি? না সিনকোনা এবং তুলসী। দেখবে আমাদের যখন সর্দি হয় বা কাশি হয়, তখন আমাদের বাবা মা বলে যে তুলসী পাতা একটুখানি চিবিয়ে খেয়ে নে, তো জ্বরটা কমে যাবে। জ্বরটা কমে যাবে, বা যে ঠান্ডা লেগেছে সেই ঠান্ডা লাগাটা বা সর্দিটা কমে যাবে। তাহলে তুলসীর একটা কি? এটা একটা ভেষজ গুণ। ভেষজ মানে গাছড়া। তাহলে ভেষজ গুণ, এটা একটা কি? গাছড়া ঔষধ হিসেবে কাজ করছে তুলসী গাছ। সেই জন্য এদেরকে ভেষজ উদ্ভিদ বলা হয়। তেমনই আর একটা উদ্ভিদের নাম কি? না সিনকোনা। দেখো, এটা তাহলে আমরা জানলাম। কোন কোন উদ্ভিদগুলি কাষ্ঠ শিল্পে ব্যবহৃত হয়? শাল এবং সেগুন। কাষ্ঠ শিল্প মানে কি? না দেখবে তোমাদের বাড়ির যে বিছানা বা বিছানাটা যার উপরে থাকে সেটাকে আমরা কি বলি? খাট বলি। আবার আলমারিতে আমাদের জামা কাপড় রাখা থাকে। হ্যাঁ, এরকম বিভিন্ন কাঠের বস্তু আমাদের বাড়িতে দেখতে পাই না আমরা, বা আমরা ব্যবহার করি। তাহলে এই ধরনের যে কাঠগুলি দেখবে উন্নত মানের কাঠ দিয়ে তৈরি, যে কাঠগুলো অনেকটা দিন, যে কাঠের দীর্ঘায়ুটা অনেকটা বেশি হয় বা অনেক দিন ধরে ভালো থাকে। তাহলে সেই রকম, তাহলে কাষ্ঠ শিল্পে সেই ধরনের কাঠগুলো ব্যবহার করা হয়। যে সমস্ত গাছের আবার সমস্ত কাঠ কিন্তু আবার কাষ্ঠ শিল্পে ব্যবহৃত হয় না। যেমন যেগুলো, ধরো উম কলা গাছ নিশ্চয়ই কাঠ থাকে না। আচ্ছা, ধরো সজনে গাছের কাঠটা কিন্তু অতটা মজবুত নয়। সজনে গাছের কাঠ কিন্তু অনেকটা কি? খুব একটা মজবুত নয়।
সেই জন্য, বা খুব একটা দৃঢ় নয়, খুব শক্তপোক্ত নয়, সেই জন্য এই গাছ কিন্তু কাষ্ঠশিল্পে ব্যবহৃত হয় না। কাষ্ঠশিল্পে ব্যবহৃত হয় কোন কোন কাঠগুলি? না, যে কাঠগুলো অত্যন্ত দৃঢ় বা অত্যন্ত শক্ত, সহজে ভাঙা যায় না, এই ধরনের কাঠগুলো কিন্তু কাষ্ঠশিল্পে ব্যবহৃত হয়। যেমন শাল কাঠ, সেগুন কাঠ, এই ধরনের কাঠগুলো দিয়ে কিন্তু বিভিন্ন আসবাবপত্র আমরা তৈরি করি। সেই জন্য এই গাছের কাঠ দিয়ে কিন্তু কাষ্ঠশিল্পে ব্যবহৃত হয়। তাই সেটাই বলছে কোন কোন উদ্ভিদগুলি কাষ্ঠশিল্পে ব্যবহৃত হয়। শাল এবং সেগুন। কেন কাষ্ঠশিল্পে ব্যবহৃত হয় এইসব উদ্ভিদগুলি, সেটা বললাম, আশা করি বুঝতে পেরেছো। তাহলে শাল এবং সেগুন এই প্রভৃতি উদ্ভিদ কাষ্ঠশিল্পে ব্যবহৃত হয়। ট্যানিন উৎপাদনকারী উদ্ভিদের নাম লেখো। আমলকি আর খয়ের। তাহলে ট্যানিন উৎপাদনকারী উদ্ভিদের নাম কি? আমলকি এবং খয়ের। উদ্ভিদ পুষ্টির মুখ্য উপাদানগুলি কি কি? উদ্ভিদ পুষ্টির প্রধান উপাদানগুলি কি কি? না, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। তাহলে উদ্ভিদ পুষ্টির প্রধান উপাদানগুলি তাহলে কি কি? না, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। এগুলো কিন্তু মুখ্য উপাদান উদ্ভিদ পুষ্টির। উদ্ভিদের বেড়ে ওঠা বা উদ্ভিদের গ্রোথের সাথে এদের কিন্তু ডাইরেক্ট সম্পর্ক। মানে এদের ছাড়া একটা উদ্ভিদ দ্রুত বৃদ্ধি পেতে পারে না, বা একটা উদ্ভিদের বেড়ে ওঠার ধাপে এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন, এই উপাদানগুলো অত্যন্ত প্রয়োজন। যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। তাহলে বুঝতে পারলে? চলো, ভেরি গুড। এরপর দেখো উদ্ভিদ পুষ্টির গৌণ উপাদান। যেমন একটা উদ্ভিদের বেড়ে ওঠার জন্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন অবশ্যই দরকার বা আবশ্যিক দরকার। আবার কিছু কিছু উপাদান আছে তাদেরও কিন্তু দরকার আছে উদ্ভিদের বেড়ে ওঠার জন্য। আবার এই সমস্ত উপাদানগুলো কিছু সময় না হলেও কিন্তু উদ্ভিদ বেড়ে উঠতে পারে। তাই বলেছে এটা উদ্ভিদের গৌণ উপাদান, মুখ্য নয় যে একদম লাগবেই। এটা ছাড়াও কিন্তু উদ্ভিদ বেড়ে উঠতে পারে, কিন্তু এই ধরনের উপাদানগুলো থাকলে উদ্ভিদের বৃদ্ধি আরো ভালো হয়। সেগুলো কি কি? তাহলে উদ্ভিদ পুষ্টির গৌণ উপাদানগুলি তাহলে কি কি জেনে নিই। দেখো, ম্যাঙ্গানিজ, কপার, বোরন, মলিবডেনাম, জিঙ্ক ইত্যাদি। তাহলে উদ্ভিদ পুষ্টির গৌণ উপাদানগুলি কি কি? ম্যাঙ্গানিজ, কপার, বোরন, মলিবডেনাম, জিঙ্ক ইত্যাদি। ভালো করে কোন কোন শব্দগুলো কি বানান রয়েছে সেগুলো দেখে শুনে ভালো করে পড়ে কিন্তু মুখস্থ করতে হবে। নইলে কিন্তু পড়ার সময় হয়তো তোমরা পড়ে নেবে, পরীক্ষার খাতায় যখন লিখতে যাবে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং যখন যে বিষয়টা পড়বে সেই বিষয়ের বানানগুলো কিন্তু খুব ভালো করে জেনে নেওয়া দরকার, বিশেষ করে এই বিজ্ঞান বিষয়ে। অন্যান্য বিষয়ে বানানের অতটা ভ্যালু বা মূল্য নেই, কিন্তু বিজ্ঞানে তোমার একটা বানানের কিন্তু অনেক মূল্য আছে। একটা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম যদি একটু চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বানান একটু ভুল হলে কিন্তু নাম্বার পুরোপুরি কাটা যাবে। সেই জন্য বারবার করে তোমাদেরকে বলি বানানগুলো কিন্তু খুব ভালো করে দেখে নেবে, স্পেলিং মিস্টেক হলে কিন্তু নাম্বার পাবে না। আচ্ছা, তাহলে এরপর দেখা যাক, কোশ্চেনে আসা যাক। রাসায়নিক সার কি? যেসব সার রসায়নাগারে তৈরি করা হয় তাকে কিন্তু আমরা রাসায়নিক সার বলি। তাহলে যেসব সার রসায়নাগারে মানে কারখানায় তৈরি করা হয় কৃত্রিম ভাবে, সেগুলোকে আমরা কি বলছি? না, রাসায়নিক সার। রাসায়নিক সার যে কোথায় তৈরি হয়? না, রসায়নাগারে। তাই রসায়নাগারে যেসব সার তৈরি করা হয় তাদেরকে আমরা রাসায়নিক সার বলি। আর পেস্ট কি? দেখো, যে সকল কীটপতঙ্গ ফসলের ক্ষতি করে তাদের পেস্ট বলে। তাহলে দেখো, যে সকল কীটপতঙ্গ ফসলের ক্ষতি করে তাদেরকে পেস্ট বলে। আমরা বলি না কীটনাশক? হ্যাঁ, তো আমরা দাঁতে কি মাজি? টুথপেস্ট মাজি। আমাদের দাঁতে যে জীবাণু বা বিভিন্ন বিভিন্ন ধরনের যে জীবাণু আক্রমণ করে বা যে জীবাণু থাকে সেই জীবাণুগুলোইকে কিন্তু পেস্ট বলে। সেই পেস্টটা কিন্তু এক ধরনের বিভিন্ন ধরনের জীবাণু। যে সকল কীটপতঙ্গ ফসলের ক্ষতি করে তাদেরকে আমরা পেস্ট বলছি।
তাহলে বুঝতে পারলে পেস্ট কাকে বলি? ধানের কোন অংশ থেকে তেল পাওয়া যায়? তাহলে ধানের কোন অংশ থেকে তেল পাওয়া যায়? ধানের ভুসি থেকে আমরা কিন্তু তেল পাই। ধানের ভুসিটাকে মেশিনে যখন আমরা ধান আলাদা করতে পারছি গাছ থেকে, সেই ধানগুলোকে এক জায়গায় রেখে এই ধানগুলোকে মেশিনের মাধ্যমে কি করা হয়, সেই ধান এই চাল এবং সেই ভুসিটাকে আলাদা করা হয়। ধান থেকে চাল যখন বার করে নেওয়া হয় বা আলাদা করা হয়, তখন বাকি থেকে যায় কি? ভুসি। সেই ভুসি থেকে কিন্তু আমরা তেল পেয়ে থাকি। সেই তেলটাকে কি বলি না, সরিষা থেকে যেমন আমরা তেল পাই তাকে আমরা কি বলি? সরিষার তেল। তেমনি আবার রাইস অয়েলও রয়েছে, যেমন ধানের ভুসি থেকে যে তেলটা আমরা পাই। দেখো বাণিজ্যিক অর্থে কি কি চা পাওয়া যায়? বাণিজ্যিক অর্থে বা বাণিজ্যিক ভাবে মানে যেসব চা বিক্রি করে বাজারজাত করে আমরা লাভ্যাংশ পাই, সেই ধরনের চা কি কি আছে দেখো? কালো চা, সবুজ চা আর উলং চা। তাহলে বাণিজ্যিক অর্থে কি কি চা পাওয়া যায়? না কালো চা, সবুজ চা বা উলং চা। তাহলে তোমরা বাজারে গিয়ে কিন্তু এই 3 ধরনের চা, আরো অনেক ধরনের চা রয়েছে, বাণিজ্যিক অর্থে পাওয়া যায় এই কালো চা বা ব্ল্যাক টি, সবুজ চা বা গ্রিন টি আর উলং চা। এই 3 ধরনের চা আমরা বাণিজ্যিক অর্থে পাই। দেখো এপিকালচার কি? মৌমাছির প্রতিপালনকে এপিকালচার বলা হয়। তাহলে এপিকালচার কাকে বলছি? না মৌমাছির প্রতিপালনকে এপিকালচার বলা হয়। উদ্ভিদ মূলরোমের সাহায্যে কি শোষণ করে? উদ্ভিদ মূলরোমের সাহায্যে তাহলে কি শোষণ করে? না মাটির কৈশিক জল। তাহলে উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটির থেকে কি শোষণ করে? না মাটির কৈশিক জল। দেখো দুটি প্রাকৃতিক সারের নাম লেখো। এক হলো খামারজাত সার আর হিউমাস। তাহলে প্রাকৃতিক সারের নাম কি? খামারজাত সার আর হিউমাস। দুটি জৈব সারের উদাহরণ দাও। এই সারের নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা একটু বেশি। যেমন পেস্ট কাকে বলে, এপিকালচার কি, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। দুটি প্রাকৃতিক সারের নাম লেখো। খামারজাত সার আর হিউমাস। দুটি জৈব সারের উদাহরণ কি? গোবর সার ও সবুজ সার। জৈব সারের উদাহরণ কি তাহলে? গোবর সার ও সবুজ সার। গোবর সার যেগুলো গরু বা অন্যান্য প্রাণী দ্বারা যে গোবর বা যে মল ত্যাগ করে, সেই মলকে আমরা সার হিসেবে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে সার হিসেবে ব্যবহার করতে পারি। আর সবুজ সার হচ্ছে কি না বিভিন্ন উদ্ভিদ বা গাছপালা মারা গেলে সেই গাছপালা থেকে পচে যে সার তৈরি হয় সেটাকে আমরা সবুজ সার বলি। তাহলে দুটি জৈব সারের উদাহরণ কি তাহলে? গোবর সার এবং সবুজ সার। দুটি শিম্বগোত্রীয় উদ্ভিদের নাম লেখো। দুটি শিম্বগোত্রীয় উদ্ভিদের নাম কি? না শিম ও ছোলা। শিম্বগোত্রীয় উদ্ভিদের নাম কি? শিম ও ছোলা। সুফলা কি? সুফলা হলো এনপিকে সারের বাণিজ্যিক নাম। তাহলে সুফলা কি? না এনপিকে সারের বাণিজ্যিক নাম। এনপিকে সার কি? এনপিকে মানে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এই তিনটে সার নিয়ে তৈরি হয়েছে এনপিকে বা সুফলা। সুফলা তাহলে কি? এই এনপিকে সারের বাণিজ্যিক নাম হচ্ছে সুফলা। সুফলা চাইলে কিন্তু এই এনপিকে সারই দেবে, বা যে সারে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে। তাহলে বুঝতে পারলে সুফলা কি? না এনপিকে সারের বাণিজ্যিক নাম। ঘুরিয়েও প্রশ্ন দিতে পারে যে এনপিকে সারের নাম কি? না সুফলা। এনপিকে সার বলতে কি কোন সারকে বোঝায়? না সুফলা সারকে বোঝায়। এরপর দেখো বিএইচসি এর সম্পূর্ণ নাম কি? বেনজিন হেক্সাক্লোরাইড। বিএইচসি এর সম্পূর্ণ নাম কি তাহলে? দেখো বেনজিন হেক্সাক্লোরাইড। লেবু গাছের পেস্ট এর শত্রুর নাম কি? লেডিবার্ড বিটল। লেবু গাছের পেস্ট মানে কি? যে লেবু গাছের যে ধরনের কীটপতঙ্গ আক্রমণ করে তাদেরকে পেস্ট বলছি, সেগুলো হচ্ছে লেবু গাছের পেস্ট। সেই পেস্টের শত্রুর নাম কি? সেই পেস্টের শত্রুর নাম হলো লেডিবার্ড বিটল। পেস্টের শত্রু মানে এই লেডিবার্ড বিটেলরা যে লেবু গাছ
যে ক্ষতি করছিল যে ধরনের পেস্টরা, তাদেরকে মেরে ফেলে। তাহলে এরা কিন্তু সেই লেবু গাছের কিন্তু বন্ধু হিসেবে ব্যবহার করে। দেখো, এই লেডি বার্ড বিটল হলো লেবু গাছের পেস্টের শত্রু। কোন ব্যাকটেরিয়াকে কীটপতঙ্গ দমনে ব্যবহার করা হয়? তাহলে কোন ব্যাকটেরিয়াকে কীটপতঙ্গ দমনে, যাতে শস্য ক্ষেত্রে কীটপতঙ্গ না আসে বা কীটপতঙ্গগুলো মারা যায়, সেই জন্য কোন ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়? দেখো, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। ভালো করে ব্যাকটেরিয়াটার স্পেলিংটা দেখবে। ব্যাসিলাস, BACILLUS, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, THURINGIENSIS, থুরিনজিয়েন্সিস। তাহলে কোন ব্যাকটেরিয়াকে আমরা কীটপতঙ্গ দমনে ব্যবহার করি? না, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। ধানের বিজ্ঞানসম্মত নাম কি? দেখো, ওরাইজা স্যাটাইভা, বা এটা ওরাইজা স্যাটিভাও বলতে পারো। ইংলিশে এর স্পেলিং হলো ORYZA, ওরাইজা। আর স্যাটাইভা বা স্যাটিভা, যেরকম তোমাদের সুবিধা হয় উচ্চারণ করতে পারো, কিন্তু বানানটা দেখো SATIVA, স্যাটিভা, ওরাইজা স্যাটিভা বা ওরাইজা স্যাটাইভা ধানের বিজ্ঞানসম্মত নাম। দেখো, ভারতে কোন কোন রাজ্যে বেশি ধান পাওয়া যায়? তাহলে ভারতের কোন কোন রাজ্যে দেখো বেশি ধান পাওয়া যায়? পশ্চিমবঙ্গ, পাঞ্জাব আর উত্তরপ্রদেশ। তাহলে ভারতে কোন কোন রাজ্যে বেশি ধান পাওয়া যায়? না, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ। মনে রাখবে কোন কোন রাজ্যে তাহলে ভারতের বেশি ধান পাওয়া যায়। না, ওয়েস্ট বেঙ্গল, পাঞ্জাব এবং ইউপি বা উত্তরপ্রদেশ। দেখো, কোন প্রকার ধানের ভ্যারাইটিতে ভিটামিন এ পাওয়া যায়? তাহলে কোন প্রকার ধান? না, গোল্ডেন রাইস। কোন প্রকার ধানের ভ্যারাইটিতে ভিটামিন এ পাওয়া যায়? তাহলে গোল্ডেন রাইস ধানের মধ্যে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। দুটি উচ্চ ফলনশীল ধানের ভ্যারাইটির নাম লেখো, যে ধানগুলো বেশ ভালো মতো ফলন দেয়, যে ধানের প্রকারটা ভালো মতো ফলন দেয়, সেজন্য এদেরকে কি বলা হয়? উচ্চ ফলনশীল ধান। সেই ধরনের এক ভ্যারাইটির নাম কি ধানের? জয়া এবং রত্না। এই জয়া এবং রত্না ধান কিন্তু প্রচুর পরিমাণে ফলন দেয়। আম ভারতবর্ষ ছাড়া অন্য কোথায় পাওয়া যায়? তাহলে ভারতবর্ষ ছাড়া আম আর কোথায় পাওয়া যায়? শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে। তাহলে ভারতবর্ষ ছাড়া আর কোথায় কোথায় আম পাওয়া যায়? শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। চায়ের বিজ্ঞানসম্মত নাম কি? ক্যামেলিয়া সাইনেনসিস। তাহলে চায়ের বিজ্ঞানসম্মত নাম কি তাহলে? ক্যামেলিয়া সাইনেনসিস, বা তোমরা যেমন উচ্চারণ করতে পারো। বানানটা সঠিক হওয়া নিয়ে কথা, উচ্চারণ তোমরা যেমন ভাবে করতে পারো। যেমন ভাবে বলতে একদম অন্যরকম যাতে না হয়। দেখো, SINENSIS, তাহলে সাইনেনসিস কেউ বলতে পারো বা কেউ সিনেনসিসও বলতে পারো। বানানটা যেন সঠিক থাকে। তাহলে কি? ক্যামেলিয়া সাইনেনসিস চায়ের বিজ্ঞানসম্মত নাম। ভারতের কোথায় কোথায় চা পাওয়া যায়? দার্জিলিং, আসাম এবং নীলগিরি। তাহলে ভারতের কোথায় কোথায় চা পাওয়া যায়? না, দার্জিলিং, আসাম এবং নীলগিরিতে চা পাওয়া যায়। দেখো, চায়ের মধ্যে কোনটির উপস্থিতি হৃৎপিণ্ডের কার্যকারিতা ভালো রাখে? চায়ের মধ্যে কোন পদার্থটা থাকলে বা কোন উপাদানটা থাকলে হৃৎপিণ্ডের কার্যকারিতা ভালো রাখে? প্যান্টোথেনিক অ্যাসিড ও ক্যাফিন। চার মধ্যে কোনটির উপস্থিতি তাহলে হৃৎপিণ্ডের কার্যকারিতাটাকে ভালো রাখে বা হৃৎপিণ্ডটাকে আরো বেশি সচল রাখে? কোন উপাদানটা? না, প্যান্টোথেনিক অ্যাসিড এবং ক্যাফিন। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই করে কিন্তু মুখস্থ রাখবে যে চার মধ্যে কোনটির উপস্থিতি হৃৎপিণ্ডের কার্যকারিতা ভালো রাখে? না, প্যান্টোথেনিক অ্যাসিড এবং ক্যাফিন। সবুজ চায়ে কোনটির উপস্থিতি দেহে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে? আমরা যে গ্রিন টি খেয়ে থাকি, সেই গ্রিন টিতে কোন উপাদানটা উপস্থিত থাকার জন্য আমাদের দেহে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায় বা
আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বেড়ে যায়। তাহলে সেটা কি না অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে গ্রিন টিতে কি থাকে? অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার জন্য আমাদের শরীরে বা আমাদের দেহে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায়। তাহলে চায়ে গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আমাদের দেহে রোগ প্রতিরোধ শক্তি কি হয় না বৃদ্ধি পায়। চায়ের বংশবিস্তার কিভাবে করা হয়? তাহলে চায়ের বংশবিস্তার কিভাবে করা হয়? বীজ এবং শাখা কলম থেকে করা হয়। তা চায়ের বংশবিস্তার কিভাবে হয়? এক হচ্ছে বীজ পুঁতে, আর কি না শাখা কলম বা ব্রাঞ্চ বা ছোট্ট একটু অংশ, চা গাছের অংশ কেটে সেটা দিয়ে চায়ের কি করা হয় না বংশবিস্তার করা সম্ভব। দেখো, পোল্ট্রি কি? ডিম ও মাংস পাওয়ার উদ্দেশ্যে হাঁস ও মুরগি প্রতিপালনকে আমরা কি বলি? পোল্ট্রি বলি। তাহলে পোল্ট্রি কাকে বলছি? ডিম এবং মাংস পাওয়ার উদ্দেশ্যে হাঁস এবং মুরগি প্রতিপালনকে পোল্ট্রি বলি। আমরা বাড়িতে হাঁস মুরগি লালন পালন করি না? তাহলে সেটা কিসের উদ্দেশ্যে? তাদের সেই হাঁস থেকে বা মুরগি থেকে ডিম এবং মাংস পাওয়ার জন্য। সেটাই বলছে পোল্ট্রি তাহলে কি না ডিম ও মাংস পাওয়ার জন্য বা ডিম ও মাংস পাওয়ার উদ্দেশ্যে হাঁস ও মুরগি প্রতিপালনকে এক কথায় আমরা কি বলি না পোল্ট্রি। এরপর দেখো, মৌমাছির কাছ থেকে আমরা কি কি পাই? তাহলে মৌমাছির কাছ থেকে আমরা কি কি পাই? মধু এবং মৌমোম। মৌমোম আর আমাদের বাজারজাত মোম কিন্তু আলাদা। বাজারে আমরা যে মোম পাই সেটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি হওয়া মোম। আর মৌমোম মানে হচ্ছে মৌমাছি দ্বারা যে মোম সৃষ্টি হয় সেটাকে কিন্তু আমরা মৌমোম বলি। তাহলে মৌমাছির কাছ থেকে আমরা কি কি পাই? এক হলো মধু, আর দ্বিতীয় হলো মৌমোম। মধুর মধ্যে কি কি খনিজ থাকে? দেখো, মধুর মধ্যে মৌমাছির থেকে যে আমরা মধু পাই সেই মধুর মধ্যে কি কি খনিজ থাকে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সোডিয়াম ইত্যাদি। তাহলে মধুর মধ্যে কি কি খনিজ থাকে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সোডিয়াম ইত্যাদি খনিজ থাকে। ভালো করে কিন্তু মুখস্থ করবে। কোশ্চেন কিন্তু অনেক রকম ভাবে আসতে পারে। তখন যেন বললো না যে স্যার আপনি এই কোশ্চেনটা আমাদেরকে করাননি। কোশ্চেন এমন আসতে পারে যে চারটে অপশন দিয়ে বলতে পারে এর মধ্যে কোন খনিজটি মধুর মধ্যে উপস্থিত। তার মধ্যে একটা খনিজ, এই চারটে খনিজের মধ্যে একটা খনিজ মৌলের নাম দিয়ে সেখানে কিন্তু কোশ্চেন দিতে পারে। বা চারটে এমন অপশন থাকলো যেখানে তিনটে অপশনে মধুর মধ্যে উপস্থিত খনিজ মৌলগুলির নাম উল্লেখ করা আছে। একটা খনিজ মৌল বা একটা অপশন কিন্তু অন্য কিছু নাম দিয়ে দিল। তার মধ্যে তোমাকে বেছে নিতে হবে। কোশ্চেন কিন্তু আসবে এমন যে এর মধ্যে কোন মৌলটা বা কোন খনিজটা মধুর মধ্যে উপস্থিত থাকে না বা মধুর মধ্যে নেই। তাহলে সেটা তোমাদেরকে দেখে শুনে সরি তার মধ্যে তাহলে তোমাদেরকে দেখে শুনে কিন্তু আনসার করতে হবে। আচ্ছা, তাহলে কি কি খনিজ থাকে মধুর মধ্যে? না ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সোডিয়াম ইত্যাদি। দুটি মেজর কার্পের নাম কি? দুটি মেজর কার্পের নাম হচ্ছে কাতলা মাছ, রুই মাছ। আর দুটি মাইনর কার্পের নাম পুঁটি মাছ এবং বাটা মাছ। তোমাদেরকে আমি পড়ানোর সময় বলেছিলাম মেজর কথার অর্থ হলো সবসময় বড়, আর মাইনর কথার অর্থ সবসময় কিন্তু সে তার মেজরের থেকে ছোট। সবসময় তাহলে এটুকু মনে রাখলেই তোমাদের উদাহরণগুলো কিন্তু মনে থাকবে। মেজর কার্পের নাম কি তাহলে? কাতলা মাছ এবং রুই মাছ। এরা তুলনায় কি হয়? অনেকটা বড় হয়। কাতলা মাছ প্রায় 20 কেজি 30 কেজি ওজন অবধি হয়ে থাকে। রুই মাছও এরকম 4 কেজি 5 কেজি 10 কেজি এরকম ওজনেরও হয়ে থাকে। সুতরাং এরা আকারে কিন্তু অনেকটাই বড় হয় মাইনর কার্পের থেকে। মাইনর কার্প কি কি না পুঁটি মাছ, বাটা মাছ এগুলো কি হয়? অনেকটা তুলনায় অনেক ছোট হয়। সুতরাং এই মাইনর কার্পের উদাহরণ কি তাহলে? পুঁটি এবং বাটা মাছ। আর মেজর কার্পের উদাহরণ কি? কাতলা মাছ আর রুই মাছ। দেখো, ডিম উৎপাদনকারী মুরগির ব্রিডের নাম লেখো।
যেসব মুরগির ব্রিড শুধুমাত্র ভালো ডিম উৎপাদন করে তাদের উদাহরণ কি না লেগহর্ন এবং মিনরকা। এই ধরনের মুরগির ব্রিড কিন্তু ভালো ডিম উৎপাদন করতে পারে। তাহলে ডিম উৎপাদনকারী মুরগির ব্রিডের নাম কি? লেগহর্ন এবং মিনরকা। দেখো, উৎকৃষ্ট মানের ডিম ও মাংস উৎপাদনকারী মুরগির ব্রিডের নাম লেখো। তাহলে উৎকৃষ্ট মানের ডিম এবং মাংস উভয় উৎপাদনকারী মুরগির ব্রিডের নাম কি? সাসেক্স, রোড আইল্যান্ড রেড, নিউ হ্যাম্পশায়ার। তাহলে উৎকৃষ্ট মানের ডিম এবং মাংস উভয় উৎপাদনকারী মুরগির ব্রিডের নাম কি? সাসেক্স, রোড আইল্যান্ড রেড আর নিউ হ্যাম্পশায়ার। নামগুলো কিন্তু একটু কঠিন রয়েছে, ভালো করে তোমরা আস্তে আস্তে বা ধীরে ধীরে বানানগুলো দেখে প্রত্যেকটা জাতের নাম মুখস্থ করবে। তাহলে এই ধরনের জাতের মুরগির ব্রিড কি করে? উভয় উৎপাদন করে ভালো মতো বা উৎকৃষ্ট মানের। সে উভয়টা কি না ডিম এবং মাংস এই উভয়ই উৎপাদন করতে এরা সক্ষম। তাহলে কোন কোন ব্রিড সেগুলো? না সাসেক্স, রোড আইল্যান্ড রেড, নিউ হ্যাম্পশায়ার। সিটার কি? যে সকল মুরগি ডিমে তা দেয় তাদেরকে কিন্তু আমরা সিটার বলে থাকি। আর সিটার ছাড়াও নন সিটারও আছে। সিটার কি না যে সকল মুরগি ডিমে তা দেয় তাদেরকে আমরা সিটার বলি, যেমন কোচিন এবং ব্রাহ্মা। এর সাথে বলে রাখি নন সিটার মুরগির জাতও রয়েছে, সেগুলো হচ্ছে আসিল, হ্যাঁ, সাসেক্স। এই ধরনের জাতগুলো হচ্ছে নন সিটার, এরা কিন্তু ডিমে তা দেয় না। তাহলে যে সকল মুরগি ডিমে তা দেয় তাদেরকে আমরা সিটার বলি। উদাহরণ কি না কোচিন এবং ব্রাহ্মা। আমন ধান চাষের জন্য কোন ধরনের মাটি উপযোগী? এঁটেল মাটি উপযোগী। তাহলে আমন ধান যখন চাষ করা হয় সেই চাষের জন্য কেমন ধরনের মাটি বেশি উপযোগী? না এঁটেল মাটি উপযোগী। মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতির নাম লেখো। মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতির নাম কি? ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালন। তাহলে মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতির নাম কি? না ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালন। লিটার মানে কি তোমাদেরকে বলেছিলাম পড়ানোর সময়, যে মুরগিগুলো মেঝের উপরে যে একটা বিছানার চাদরের মতো বিভিন্ন জিনিস নিয়ে তৈরি করা একটা আস্তরণ, যেটার উপরে মুরগিগুলো থাকে, তাকে কিন্তু আমরা লিটার বলি। বিভিন্ন ধরনের এই আস্তরণটা বা এই লিটারটা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে তৈরি, যেমন কি? শুকনো পাতা, হ্যাঁ, বিচালি, খড়ের বিচালি কেটে ছোট ছোট কেটে কাটা খড়ের বিচালি, আর তারপর তোমার কাঠের গুঁড়ো, শুকনো পাতা ইত্যাদি জিনিসগুলো নিয়ে, বা যবের তুষ, বিভিন্ন ধরনের এই ধরনের জিনিসগুলো নিয়ে কিন্তু এই লিটার তৈরি হয়। তাই মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতির নাম কি? না ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালন। দেখো, পলিকালচার কাকে বলে? 3 ধরনের দেশি কার্পের সঙ্গে 3 ধরনের বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাটাই হলো পলিকালচার। তাহলে পলিকালচার কাকে বলছি? দেখো, 3 ধরনের দেশি কার্প সঙ্গে 3 ধরনের বহিরাগত কার্প। দেশি কার্প মানে কি? এই রুই, কাতলা, মৃগেল, এগুলো কি না দেশি কার্প। আর বিদেশি কার্প কোনগুলো? সিলভার কার্প, গ্রাস কার্প, আমেরিকান কার্প, এগুলো হচ্ছে কি বহিরাগত কার্প। এগুলো এই 3 ধরনের দেশি কার্পের সাথে এই 3 ধরনের বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাটাকেই আমরা কি বলছি? না পলিকালচার। মাংস উৎপাদনকারী একটি মুরগির জাতের নাম বলো। না ব্রাহ্মা, কোচিন, আসিল, চিটাগং। তাহলে আমরা ডিম উৎপাদনকারী মুরগির যা নাম জেনেছিলাম মুরগির জাতের, সেগুলো কি লেগহর্ন এবং মিনরকা। আর এখন আমরা জানবো কি মাংস উৎপাদনকারী একটি মুরগির জাতের নাম, যেমন ব্রাহ্মা, কোচিন, আসিল, চিটাগং। আর উভয় ডিম এবং মাংস উভয় মুরগির জাতের নাম কি ছিল? সাসেক্স, রোড আইল্যান্ড রেড আর নিউ হ্যাম্পশায়ার। এই ধরনের মুরগিগুলো কি ছিল? না উভয় উৎকৃষ্ট সম্পন্ন
ডিম এবং মাংস উৎপন্ন করত এই ধরনের জাত, তাহলে এখানে মাংস উৎপাদনকারী একটি মুরগির জাতের নাম কি? না ব্রাহ্মা, কোচিন, আসিল এবং চিটাগং। মৌমাছি পালন করার কৃত্রিম জায়গার নাম কি? মধুমক্ষিশালা বা এপিয়ারি। তাহলে মৌমাছি পালন করার কৃত্রিম জায়গা মানে মৌমাছি থাকার যে কৃত্রিম জায়গাটা হয় সেটার নাম হলো মধুমক্ষিশালা বা এপিয়ারি। দেখো মৌমাছির জীবনচক্রে বিভিন্ন দশাগুলির লেখো। মৌমাছির জীবনচক্রে আমরা বিভিন্ন দশা দেখেছিলাম, সেই দশাগুলো কত প্রকার? না 4 প্রকার। সেগুলো কি কি? না ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ। প্রথমে রানী মৌমাছি ডিম পাড়ে, সেই ডিম থেকে কি হয়? লার্ভা তৈরি হয়, সেই লার্ভাটা আস্তে আস্তে বড় হয়ে পিউপাতে পরিণত হয় এবং পিউপা একটা নির্দিষ্ট সময় পর পূর্ণাঙ্গ মৌমাছিতে রূপান্তরিত হয়। তাই মৌমাছির জীবনে আমরা 4টি দশা দেখে থাকি, সেগুলো কি কি? না ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ দশা। মধুতে উপস্থিত ভিটামিনগুলি কি কি? মধুতে যে ভিটামিনগুলো থাকে সেগুলো কি কি? ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। একটি তন্তুজাতীয় ফসল কি? তুলো, পাট, শন ইত্যাদি হলো তন্তু জাতীয় ফসল বা শস্য। তন্দুল জাতীয় শস্য কি? না ধান, গম, ভুট্টা। এগুলো হলো তন্দুল জাতীয় শস্য। তন্দুল কথার অর্থ হলো কিন্তু চাল। সেই তন্দুল জাতীয় শস্য কি? না ধান, গম, ভুট্টা। আর কন্দ জাতীয় শস্য কি? না আলু এবং আদা। আলু এবং আদা হলো কন্দ জাতীয় শস্য। আশা করি এতগুলো এই যে 50টা কোশ্চেন করালাম, তোমরা সবাই কোশ্চেন আনসার গুলো ভালো করে বুঝতে পেরেছো। এই কটা কোশ্চেন তোমরা করলে আশা করি এই চ্যাপ্টার দিয়ে তোমরা যে শর্ট কোশ্চেন পরীক্ষাতে পাবে সবটাই কমন পাবে। তাহলে চলো আজকের ক্লাসটা আমাদের এই অবধি থাকলো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।